হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব ক্লাস 12 কম্পিউটার সায়েন্স তোদের যাদের আছে তার যে বোর্ডের দেওয়া অর্থাৎ পর্ষদের মডেল কোশ্চেন পেপার সেটা সলিউশন। সামনেই পরীক্ষা, তো কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে সেটার একটা আইডিয়া পেয়ে যাবি। এবং অবশ্যই এই মডেল কোশ্চেন পেপার থেকেও তোরা কিছু সংখ্যক কোশ্চেন কিন্তু কমন পাবি। ওকে, তো সেটারই ডিটেলস সলিউশন আমি এখানে আজকে দেখিয়ে দেবো। প্রতিটা কোশ্চেনের পিছনে কি লজিক আছে, কি কনসেপ্ট আছে। তাই জন্য সবাইকে বলবো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে কিন্তু শিখতে পারবি। ওকে, তাহলে চলো ফার্স্ট শুরু করা যাক। আমি এখানটা হালকা একটু জুম করে নিই। ওয়েট, ওকে, ইটস ফাইন। চলো, ফার্স্ট কোশ্চেন বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। বিবৃতি ওয়ান, পাইথন একটি ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। ইয়েস, পাইথনকে ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজই বলা হয়, মানে ইন্টারনেটের সাহায্যে জাস্ট তুমি ডাউনলোড করো, ইনস্টল করো, এবং এটা ফ্রিওয়্যারও। ওকে, আচ্ছা, বিবৃতি টু বলছে পাইথন এবিসি ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল। আচ্ছা, তো না, এবিসি ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল ঠিক নয়। বিকজ এবিসি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিনা, দেখ আমি একটু যদি বলি, ইনফ্লুয়েন্সড বাই এবিসি ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি এবিসি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে তোর 1987 এরকম সময়ে ডেভেলপ করা হয়। ওকে, তো যখন ডেভেলপ করা হচ্ছিল, এই যে পাইথনের যে ইনভেন্টর, দেখ বিবৃতি থ্রি দিয়েছে পাইথন গুইডো ভ্যান রসম দ্বারা তৈরি। তো এটাও তো কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এখানে এন দিয়েছে, এম হবে, ইট শুড বি এম, স্পেলিং মিস্টেক। যাই হোক, তো গুইডো ভ্যান রসমও ওই টিমে কাজ করেছিল এবিসি ল্যাঙ্গুয়েজ ডেভেলপে। তো সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে সে পাইথনের কাজ শুরু করে কখন না 1989। ওকে, এবং তার ফার্স্ট ভার্সন রিলিজ করে 0.9.0 পাইথনের। সেটা কত, 1991। তার মানে আমরা এটা বলতে পারি যে কি, ইনফ্লুয়েন্সড বাই এবিসি ল্যাঙ্গুয়েজ বাট নট ডিরেক্টলি বেসড অন এবিসি। এটা কিন্তু ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেনে বলেছিল নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, তাহলে বিবৃতি টুটা নট ট্রু। ওকে, এটা সত্য নয়। বোঝা গেল, মানে পার্শিয়ালি ট্রু কিছুটা অংশে, বাট একদম যদি ডিরেক্টলি আমরা ভাবি তখন কিন্তু ডিপেন্ড করছে না। তাহলে বিবৃতি টু সঠিক নয়। কত নম্বর অপশন? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিত কোডটির আউটপুট হবে, তাহলে এক্স ইজ ইকাল টু টু, ওয়াই ইজ ইকাল টু থ্রি, নো প্রবলেম। এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ, তো এখানটা তো জাস্ট ক্যালকুলেট করবে, বাট কোথাও কোনো স্টোর কিছু করছে না কোনো ভেরিয়েবলে। হ্যাঁ, কোনো প্রিন্ট হচ্ছে না, তো জাস্ট ক্যালকুলেশনটা হবে। মানে তিন প্লাস দুই, সরি দুই প্লাস তিন প্লাস পাঁচ অর্থাৎ 10। কিন্তু এখানে কিন্তু কোনো এরর দেবে না। তোরা যদি ভাবিস এখানে তো আমি স্টোর করছি না কোনো ভেরিয়েবলে বলে এরর দিয়ে দেবে, না এরকম কোনো দেবে না। জাস্ট ওরা কম্পিউটটা করবে, ঠিক আছে। দেন পরের লাইনে লেখা আছে প্রিন্ট এক্স প্লাস ওয়াই। তাহলে সিম্পল এটার ভ্যালুটাই প্রিন্ট হবে। এক্স এর ভ্যালু কত, টু, আর ওয়াই এর ভ্যালু কত, থ্রি। তাহলে টু প্লাস থ্রি, ফাইভ হচ্ছে আমরা রেজাল্ট পাবো। তাহলে আউটপুটে ফাইভ পাবো, আছে অপশন বি তে। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, 3 নম্বর বলছে শূন্যস্থান পূরণ করো। পাইথনের প্রতি স্টেটমেন্টের শেষ হয় ড্যাশ দ্বারা। আচ্ছা, প্রতিটা স্টেটমেন্টের শেষে আমরা কি কিছু দিই? দিই না। যেমন ধর সি ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা সেমিকোলন ইউজ করতাম, সেরকম কিন্তু আমরা পাইথনে দিই না, এরকম কোনো সিম্বল কিছু আমরা দিই না। বাট সেমিকোলন দিলেও চলে পাইথনে, বাট নট ম্যান্ডেটরি। তো আমরা সেমিকোলনও দিই না, কোলনও দিই না, কমাও দিই না। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কোনোটি নয়। ওকে, চলো 4 নম্বর। নিম্নলিখিত স্টেটমেন্টটি কি ধরনের এরর পাঠাবে? আচ্ছা, কি বলছে, ডেফ এ বি সি একটা ফাংশন নিয়েছে, এটা কমা দিয়েছে, তাহলে এখানেই তো এরর দেবে, বেসিক্যালি সিনট্যাক্স এরর হবে। এরা কি দিচ্ছে দেখি, এরর ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশন এরর, স্পেস এরর, নো এরর। আচ্ছা, ও ও, বুঝতে পেরেছি। দেখ, ডে এবিসি একটা ফাংশন নিয়েছে যার প্যারামিটারে রেখেছে এ। এখানটা ওরা হচ্ছে কিনা সেমিকোলন ইউজ করেছে, অ্যান্ড তারপরে প্রিন্ট করছে এ, প্রিন্ট করছে এ। দেখ, এটা যখন রান করা হবে ফার্স্টে কিন্তু এখানে আটকে দেবে, কারণ এটা হচ্ছে সিনট্যাক্স এরর, সিনট্যাক্স কিন্তু ফলো হয়নি। বোঝা গেল? এইবারে ওরা যে অপশনগুলো দিয়েছে সবকটাই দেখ একটা ইন্ডেন্টেশনের ওপরে দিয়েছে। তাহলে বেসিক্যালি এটা হয়তো ওরা মিস টাইপিং করে ফেলেছে, এখানটাতে ওরা কলোনি ইউজ করতে গেছে, এবং এই প্রিন্ট এটাকে ইচ্ছা করেই এরকম রেখেছে, মানে ইন্ডেন্টেশনটা মেনটেন করেনি।
কারণ যদি এটা কারেক্ট হতো তখন কিরকম লেখা হতো, ডেফ এবিসি, এ হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে কোলন, এবার আমাদের একটা ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে, লাইক আমি এরকম প্রিন্ট এ লিখলাম, চারটে ধর হোয়াইট স্পেস দিলাম, বোঝা গেল? সেই ইন্ডেন্টেশনটা কিন্তু এখানে দেওয়া নেই, এই যে এই স্পেসটা দেওয়া নেই, তাহলে এখানে কি এরর হবে, ইন্ডেন্টেশন এরর হবে, বোঝা গেল? চলো 5 নম্বর, আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, বলছে যদি শর্তটি ড্যাশ হয় তবে ইফ ব্লক স্টেটমেন্ট কাজ করবে, নইলে ড্যাশ ব্লক স্টেটমেন্ট কাজ করবে। আচ্ছা, তাহলে শর্তটা কি হলে ইফ ব্লক করবে, ট্রু হলে, তাহলে দেখো অপশন, এটা তো এই আছে, ফলস হবে না, বিতে বলছে ট্রু হবে, তাহলে শর্ত যদি ট্রু হয় তাহলে আমার ইফ ব্লক কাজ করবে, নইলে এলস ব্লক কাজ করবে, একদম ঠিক আছে, ট্রু আর এলস, তাহলে এখানটা হবে ট্রু আর এখানটা হবে এলস। ওকে, আমি ইংলিশ ভার্সনের কোশ্চেনটা পাইনি তাই জন্য এখানে বাংলাটা নিয়েছি, বাট তোদেরকে বলবো কম্পিউটার সায়েন্স কিন্তু ইংলিশ ভার্সনটা ফলো করবি, হ্যাঁ মানে তাড়াতাড়ি বুঝতেও সুবিধা, বোঝা গেল? যাই হোক, 6 নম্বর বলছে নিম্নলিখিত এক্সপ্রেশনটির আউটপুট কি হবে, তো কি করছে দেখি আমরা একটু, প্রিন্ট পি একটা আমরা এখানে লিখি, এখানে সব থেকে ভালো হবে আমরা লিখি এখানে, তো প্রিন্ট বলছে পি একটা স্ট্রিং, ওকে পি একটা স্ট্রিং প্লাস কিউ একটা স্ট্রিং, ইফ, ও আচ্ছা আচ্ছা এখানে টার্নারি অপারেটর ইউজ করেছে, দেন 1 2টা অ্যাজ আ স্ট্রিং নিয়েছে, ডট ইজ ডিজিট, ডট ইজ ডিজিট ফাংশনকে কল করেছে, দেন এলস পোর্শনে লিখেছে, এখানে জায়গা নেই বলে আমি নিচে লিখছি, ঠিক আছে, এর পাশেই হবে নয়তো, এলস আর এস, তাহলে আর প্লাস এস, ওকে, ভালো কোশ্চেন দিয়েছে এটা, দেখ এটা আমি একটু এখানে বুঝিয়ে দিই তোদের, এটা লাল কালি নিই, যা চলে গেল, তো দেখ এই যে যখনই দেখবি এরকম ইফ আছে এবং তার সাথে একটা এক্সপ্রেশন আছে তার বাপ আছে এবং এইদিকে এলস আছে, এটাকে বলা হয় টার্নারি অপারেটর, কি বলা হয়, টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর, অর বলা হয় কন্ডিশনাল অপারেটর বা কন্ডিশনাল এক্সপ্রেশন, আমি দুটোই লিখে দিচ্ছি, কন্ডিশনাল এক্সপ্রেশন অর কন্ডিশনাল, পুরোটা লিখছি না, কন্ডিশনাল অপারেটরও বলে, ঠিক আছে? তো এটা দেখ, সিম্পল যে ইফ এলস তারই একটু কনসাইজ ভার্সন হচ্ছে টার্নারি অপারেটর দিয়ে লেখা হয় বা কন্ডিশনাল এক্সপ্রেশন দিয়ে লেখা হয়, মানে এই প্রোগ্রামটা এরকম দাঁড়াচ্ছে, ইফ আগে তো চেকিং করবে কোশ্চেন, না যেটা দেওয়া আছে, ইফ 1 2 ডট ইজ ডিজিট, ঠিক আছে, এটা কন্ডিশন, যদি ট্রু হয় দেন তুমি এই লাইনটাকে এক্সিকিউট করো, অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে, বোঝা গেছে? মানে প্রিন্ট, ওখানে যে এক্সপ্রেশনটা লেখা থাকে সেটা প্রিন্ট বোঝায়, তাহলে প্রিন্ট কি আছে, পি অ্যান্ড কিউ, আর যদি ফলস হয় তখন এই যে এলস পোর্শনটা, তখন তাহলে আমাদের এখানে এলস পোর্শন হবে, একটু উপরে তুলে দিই, এলস পোর্শনে গিয়ে প্রিন্ট আর এস, আর এস, এই যে এই পুরো প্রোগ্রামটারই একটা সিঙ্গেল লাইনে আমরা কিভাবে লিখতে পারি, না ইউজিং টার্নারি অপারেটর, এইটা, তাহলে সব সময় যে কোনো কোশ্চেন দিক না কেন আমাকে এরকম দেখতে হবে, ইফ যে কন্ডিশনটা আছে যদি ট্রু হয় তখন তাহলে এইটা হচ্ছে ট্রু ভ্যালু, মানে প্রিন্ট করতে বলছে সেইটা, আর যদি ফলস হয় তখন তাহলে আমরা এলস পোর্শনে যাই, বোঝা গেল কিভাবে কাজ করছে? তাহলে দেখ এখানে যেটা বলেছে, ইফ 12 ইজ ডিজিট কিনা, হ্যাঁ এটা একটা নাম্বার এবং সবকটা ডিজিটই, তাহলে এটা কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে, আমি এটা অন্য কালি নিয়ে নিচ্ছি, কোথায় গেল নীল কালিটা, এই তো, এটা ছিল তো নাকি, 1 মিনিট, সরি, তো এইটা বেসিক্যালি কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে, ট্রু মানে এইটাকে এক্সিকিউট করতে বলছে, তাহলে এটা এক্সিকিউট মানে কি, দেখ এই পিটা একটা স্ট্রিং, কিউটা একটা স্ট্রিং, মাঝে আছে কনক্যাটিনেশন অপারেটর, তার মানে দুটো স্ট্রিংকে মার্জ করে দেবে, জুড়ে দেবে, কেন পাচ্ছি, না যেহেতু দুজনের টাইপটাই সেম, স্ট্রিং আর স্ট্রিং মার্জ হবে, লিস্ট আর লিস্ট এরকম মার্জ হয়, তারপর যদি কেউ বলে টাপেল অ্যান্ড টাপেল মার্জ হবে, বাট যখনই ডিফারেন্ট ডেটা টাইপ হয়ে যাবে না তখন কিন্তু এরকম জুড়তে পারে না, মার্জ করতে পারে না, তাহলে এখানে পি আর কিউ কি হবে, অ্যাড হয়ে যাবে, মানে মার্জ হয়ে যাবে, তাহলে দেখো কত নম্বর অপশন, পি কিউ, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বোঝা যাচ্ছে? চলো নেক্সট, নিম্নলিখিত কোন প্রেসিডেন্স অর্ডারটি পাইথনের জন্য সঠিক, তো এটা হচ্ছে কিনা অপারেটর প্রেসিডেন্সের উপর একটা কোশ্চেন করেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাপ্লিকেশনদের জন্য এবং কম্পিউটার সায়েন্সের জন্য,
তো এরকম ক্ষেত্রে আমি রুলটা কি বলেছিলাম, না পেমদাস, এইটাকে মনে রাখতে হবে ওয়ার্ডটাকে, ঠিক আছে? অ্যাক্রোনিম। তো এই পি ফর প্যারেন্থেসিস, পি ফর প্যারেন্থেসিস, ই ফর এক্সপোনেনশিয়াল, এম ফর মাল্টিপ্লিকেশন, ডি ফর ডিভিশন, এ ফর অ্যাডিশন, আর এস ফর সাবট্রাকশন। তো পরপরই আছে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট, কটা কোশ্চেন হলো? 7টা কোশ্চেন আমাদের ইতিমধ্যেই হয়ে গেল। নেক্সট হচ্ছে 8 নম্বর। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। নিম্নলিখিত কোডটির আউটপুট কি? তাহলে এক্স ইজিক্যাল টু ওয়ান, ঠিক আছে। বলছে হোয়াইল ট্রু, এই ট্রু তো এখানে ইউজ হয় না, টিটা স্মল এ লিখেছে, এখানে কিন্তু এরর দিয়ে দেবে, কারণ ক্যাপিটালটা লিখতে হবে, এটা একটা কিওয়ার্ড যেটা পাইথন বোঝে। এখানে স্মল টি লিখেছে, এখানেই এরর দিয়ে দেবে ফার্স্টে। তো অপশানে দেখ এরর আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, যদি প্রশ্নটা ঠিকঠাক হতো, তখনও চলো আমরা একটু এক্সিকিউট করে নিই। ধর পরীক্ষায় ঠিক দিয়ে দিল, তখন আমরা কিভাবে এক্সিকিউট করব? তো বলছে এক্স ইজিক্যাল টু ওয়ান, তারপরে বলছে while true, while true। এখন এই ট্রুটা আমরা ঠিকঠাকই লিখছি, ওকে। এটা বেসিক্যালি ইনফাইনাইট লুপ বোঝাচ্ছে। ইফ এক্স মডিউলো 5, তাহলে ইফ, আচ্ছা এখানে কিন্তু আমরা ইন্ডেন্টেশনটা মেনটেন ঠিক করতে হবে। তো এখান থেকেই শুরু হবে, ইফ এক্স মডিউলো 5 ইকুয়াল টু, আচ্ছা এখানে দেখ আবার একটা সিঙ্গেল ইকুয়ালস টু দিয়েছে, তাহলে এখানেও তো চেকিংটা ঠিক মতো করতে পারবে না, ডবল ইকুয়ালস টু দেওয়ার কথা। বোঝা গেল? ডবল ইকুয়ালস টু, তাহলে ইফ এক্স মডিউলো 5 ইকুয়াল টু 0 যদি হয়, তখন তুমি ব্রেক করে যাও। আর যদি না হয়, তুমি তাহলে প্রিন্ট করো কাকে? এক্স কে। অ্যান্ড ইচ টাইম এক্স প্লাস ইকুয়ালস টু 1, মানে এক্স এর ভ্যালু এক ঘর করে ইনক্রিজ করো। তাহলে চলো এটা আমরা সলভ করি, ওকে। তাহলে এটা ঠিক আছে, এটা ট্রু, মানে অলওয়েজ কন্ডিশন ট্রু, এটা ইনফাইনাইট লুপ বলে। এবার চেকিং করছে, দেখ এক্স এর মধ্যে এখন ফার্স্টে কত আছে? 1 আছে, তাহলে 1 মডিউলো 5 ইকুয়ালস টু 0, নো। তাহলে সঙ্গে সঙ্গে ইফের মধ্যে তো ঢুকবে না, ইফের বাইরে কি আছে, অর্থাৎ এলস পোর্শন, প্রিন্ট এক্স। তাহলে এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করতে বলছে, তাহলে 1টাকে প্রিন্ট হবে। দেন এক্স প্লাস ইজিক্যাল টু 1। আচ্ছা এই লাইনটার মানে আমি একটু এখানে বুঝিয়ে দিই, এটা মানেই হচ্ছে এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 1, মনে রাখবি। অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এটা লেখা আছে, আর পরীক্ষাতে এরকম ভাবেই দেবে, ওকে। তো দেখ, তাহলে এক্স এর ভ্যালু এক ঘর ইনক্রিজ করলে কত হয়ে যাবে এখন? 2 হয়ে যাবে। দেন আবার এখান দিয়ে লুপটা ফিরে যাবে, তাহলে while true, কন্ডিশন ট্রু, ইফ এক্স মডিউলো 5, তাহলে 2 কি 5 দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার 0 পাই? পাই না। তো দেখ একমাত্র কখন পাবো, যদি এক্স এর ভ্যালুটা 5 হয় তখনই রিমাইন্ডার 0 পাবো। তার মানে ইচ টাইম এক্স এর ভ্যালুগুলো প্রিন্ট হবে, প্রথমে 2 প্রিন্ট হবে, তারপর 3 প্রিন্ট হবে, তারপর 4 প্রিন্ট হবে, তাই তো? কারণ এক ঘর করে প্রতিবার তো আমরা বাড়াচ্ছি, 2 এর পরে 3 হতো, তারপর 4 হতো। বোঝা গেল? 4টা প্রিন্ট করেছে, এইবার দেখ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 1, তাহলে 4টা চেঞ্জ হয়ে গিয়ে এখন 5 হয়েছে, এখন প্রেজেন্ট ভ্যালু 5। দেন লুপের কাছে গেল, while ট্রু দেওয়া আছে, অলওয়েজ কন্ডিশন ট্রু, তাহলে ইফ এক্স মডিউলো 5, তাহলে 5 মডিউলো 5 আমি এখানে যদি লিখি 5 মডিউলো 5, এটা মানে রিমাইন্ডার দেয় 0, তাহলে 0 ইকুয়ালস টু 0, ইয়েস। দেন ব্রেকের মধ্যে এন্টার করবে, মানে ব্রেকটাকে এক্সিকিউট করবে। আর ব্রেক স্টেটমেন্টটা কি করে, ফোর্সফুলি লুপ থেকে বার করে দেয় একদম, মানে ওখানেই আমার এক্সিকিউশন স্টপ। এটা যেহেতু ইনফাইনাইট লুপ ছিল, যদি আমরা ব্রেক ইউজ না করতাম, এরকম কোনো একটা কন্ডিশন না দিতাম, এটা ইনফাইনাইট টাইম চলতো। বোঝা গেল? তাহলে যখনই ব্রেক পেয়ে গেছে মানে আমরা ফোর্সফুলি লুপ থেকে বেরিয়ে আসবো, এক্সিকিউশন স্টপ। এখনো অবধি আমরা কি আউটপুট পেয়েছি দেখে নে, না 1 2 3 4। যদিও অপশানে কোনো নেই 1 2 3 4, তখন তাহলে কোনোটিই নয় অ্যান্সার হতো। বোঝা গেছে? মানে যদি এই কোশ্চেনটা ঠিকঠাক দিয়ে দিত, তখন যে আউটপুটটা জিজ্ঞাসা করতো 1 2 3 4 হতো, বাট অপশানে দেখ এরকম কোনো অপশান নেই, তখন আমরা কোনোটিই নয় চুজ করতাম। বোঝা গেছে? বাট এরা এখানে যেহেতু টিটা লোয়ার কেসে দিয়েছে, তাই জন্য আমরা এরর চুজ করলাম, ওখানে কিন্তু এরর দেবে, কারণ এরকম কোনো ওয়ার্ড পাইথনে ডিফাইন নেই। বোঝা গেছে? চলো 9 নম্বর, এটাকেও আমি একটু ওপর দিকে তুলে দিই, ওকে। বলছে নিম্নলিখিত কোনটি আইডি ফাংশনের ব্যবহার? তো আইডি ফাংশন দিয়ে আমরা কি করি, না কোনো একটা অবজেক্টের আইডেন্টিটি দেখি, যেটা বেসিক্যালি মেমোরি অ্যাড্রেস, রাইট? তো কি বলছে, সব অবজেক্টের ইউনিক আইডি থাকবে না, আইডি কোনো অবজেক্টের অভিন্নতা ফেরত দেয়। অভিন্নতা মানে কি,
এটা আমি বুঝতে পারছি না বাংলায় কিসে ট্রান্সলেট করেছে। ইংলিশ পেপারটা একটু তোরা রেফার করিস যদি থাকে কারোর কাছে। তো বেসিক্যালি আইডি ফাংশন যেটা বললাম, ইট রিটার্নস দ্য আইডেন্টিটি অফ অ্যান অবজেক্ট, এটা হবে। ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমি এখানে অপশন অনুযায়ী বাংলা ঠিক বুঝতে পারছি না। সব অবজেক্টের ইউনিক আইডি থাকবে না এরকম তো কিছু নয়। এ ও এ ও বি উভয়ই। আচ্ছা, আর এটা বলছে আইডি অবজেক্টের অভিন্নতা মানে ঠিক কি, আমি ইংলিশ টার্মটা জানি না। অভিন্নতা মানে কি বোঝাতে চাইছে? আইডেন্টিটি রিটার্ন করবে, এটা শিওর। আর বলছে সব অবজেক্টের ইউনিক আইডি থাকবে না। আচ্ছা, এটা ফলস। তো এটা একটু আমাকে কমেন্ট করিস তো কারোর কাছে যদি ইংলিশ পেপারটা থাকে, কি অপশন আছে। ঠিক আছে, নয়েরটা। চলো 10 নম্বর। নিম্নলিখিত কোডটির আউটপুট কি হবে? বলছে এক্স ইজিক্যাল টু এবিসিডি একটা স্ট্রিং নিয়েছে, ঠিক আছে। ফর আই ইন এক্স, দেন প্রিন্ট হচ্ছে আই ডট আপার। এখানেও এরর দেবে। কেন এরর দেবে? কারণ সিনট্যাক্স ফলো হয়নি। ফর আই ইন এক্স, এখানে তো একটা কোলন হওয়া উচিত ছিল, এবং প্রিন্টটাকে একটা ইন্ডেন্টেশন মেনটেন করা উচিত ছিল। ঠিক আছে? তাহলে এটা কিন্তু এরর দেবে। এবার যদি কোশ্চেনটা ঠিক হতো তাহলে চলো আমরা করি। এক্স ইজিক্যাল টু বলছে এ বি সি ডি, এটা একটা স্ট্রিং। এরপরে ফর আই ইন এক্স, ফর আই ইন এক্স, এবার আমরা কোলন দিলাম, একটা প্রপার ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে। তো আমি মেনটেন করলাম। দেন হচ্ছে প্রিন্ট আই ডট আপার, আই ডট আপার। এবার তাহলে আমাকে বল এই আপার ফাংশনের কাজ কি? না, আপার কেসে কনভার্ট করে দেওয়া। তাহলে এক্স এর মধ্যে আছে এ বি সি ডি, তাহলে আই এর মধ্যে কে কে আসবে? এখানে আছে স্ট্রিং এর মধ্যে এ বি সি ডি। তাহলে ফার্স্টে এটাকে অ্যাক্সেস করবে এবং সেটা আই এর মধ্যে যাবে, এবং সেটাকে প্রিন্ট আই ডট আপার, অর্থাৎ এই লোয়ার কেসে এটাকে তুমি আপার কেসে করে দাও, অর্থাৎ আউটপুটে আমরা ক্যাপিটাল এ পেয়ে যেতাম। দেন এখান থেকে আবার লুপটা ঘুরতো, দেন বিটাকে অ্যাক্সেস করতো, তাহলে আই এর মধ্যে বি যেত। দেন প্রিন্ট আই ডট আপার, অর্থাৎ লোয়ার কেসে যেটা লেখা আছে বি, সেটাকে আপার কেসে করে দিত। বোঝা যাচ্ছে তো? দেন আবার সি কে অ্যাক্সেস করতো, তাহলে সিটাকেও আপার কেসে করতো। দেন ডিটাকে অ্যাক্সেস করতো, ডিটাকেও আপার কেসে করে দিত। এ বি সি ডি, এটা অ্যান্সার পেতাম, যেটা কিনা অপশন ডি তে ছিল। ঠিক আছে? বাট এটা কিন্তু প্রপার সিনট্যাক্স মেনটেন করেনি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এরর। যদি কোশ্চেনটা ঠিকঠাক করে দেয় একদম, তখন এই ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, এটা অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট, 11 নম্বর। শূন্যস্থান পূরণ করো। পাইথনে দুটো স্ট্রিং যুক্ত করার জন্য ড্যাশ অপারেটর ব্যবহৃত হয়। এ তো একটু আগেই বোঝালাম। তাহলে দুটো স্ট্রিং আমরা কনক্যাটিনেট করছি, সেটা কোন অপারেটরের সাহায্যে? প্লাস অপারেটরের সাহায্যে। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে চলো 12 নম্বর থেকে। নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? স্টেটমেন্ট ওয়ান কি বলছে? সাবস্ট্রিং গুলিকে যুক্ত করে স্ট্রিং এ পরিণত করতে স্প্লিট ব্যবহৃত হয়। না, এটা তো সত্য নয়। কারণ সাবস্ট্রিং গুলোকে যুক্ত করে স্ট্রিং এ পরিণত করছে, তাহলে বেসিক্যালি সেখানে আমাদের জয়েন মেথড ইউজ করতে হয়। ঠিক আছে? কারণ স্প্লিট মেথড কি করে? আমরা যখন স্প্লিট মেথড ইউজ করি, এটা হচ্ছে অরিজিনাল স্ট্রিংটাকে ভেঙে লিস্টে কনভার্ট করে। সেটা কি? লিস্ট অফ সাবস্ট্রিং। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এটা লিস্টে রিটার্ন করে। ঠিক আছে, আমি ব্যাকেটে লিখে দিচ্ছি। লিস্টে রিটার্ন করে, সাবস্ট্রিং এ ভেঙে দেয়। এবং এর ঠিক উল্টোটা মানে, মানে সাবস্ট্রিং থেকে সাবস্ট্রিং থেকে আমরা একটা অরিজিনাল স্ট্রিং ফর্ম করব, একটা স্ট্রিং, তখন যে মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে জয়েন মেথড। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু বিবৃতি ওয়ানটা মিথ্যা। আমাকে বলেছে কোনটা সত্য। আচ্ছা, স্টেটমেন্ট টু দেখি। না, স্ট্রিং এর উভয় দিকের হোয়াইট স্পেস ক্যারেক্টার মুছে ফেলার জন্য স্ট্রিপ ব্যবহৃত হয়। ইয়েস, স্ট্রিপ ফাংশন দুদিক থেকেই হোয়াইট স্পেস মুছে দেয়। কারণ আবার এটাও একটু জেনে রাখ, স্ট্রিপ যেটা ফাংশন, এটা আবার দু রকম আছে। একটাকে বলা হয় এল স্ট্রিপ, আর একটাকে বলা হয় আর স্ট্রিপ। এল স্ট্রিপ শুধু বললে মানে লেফট হ্যান্ড সাইড থেকে তোর হচ্ছে কিনা হোয়াইট স্পেসটাকে মুছে দেবে, আর আর স্ট্রিপ মানে ডান দিক থেকে হোয়াইট স্পেসকে মুছে দেবে। এদের আবার প্যারামিটারও দেওয়া যায়, বা আর্গুমেন্ট। আর্গুমেন্ট যেটা বলে দেবো স্ট্রিং এর, তার মানে সেই অংশটুকু কেটে দেবে। বোঝা গেল? মানে মুছে দেয় এরকম। আর কিছু বলা না থাকলে তখন হোয়াইট স্পেস মুছে দেয়। চলো নেক্সট। এটা আমি একটু উপর দিকে তুলে দিই, দেখি আর পেজ নেই। সব কটা পেজ হয়ে গেল। আচ্ছা, আর তো পেজ নেই দেখছি। চলো, এর মধ্যে আবার করতে হবে। আমরা কতদূর করলাম?
এটা দেখা হলো না, সরি। এর মধ্যে তাহলে কোনটা সত্য হবে? বিবৃতি টুটা সত্য হবে। স্টেটমেন্ট টু ইজ ট্রু। চলো 13 নম্বর, নিম্নলিখিত পাইথন কোড স্নিপেটটির আউটপুট কি হবে? বলছে প্রিন্ট, একটা স্ট্রিং দিয়েছে, এ হ্যাশট্যাগ, তারপর বি হ্যাশট্যাগ, সি হ্যাশট্যাগ, ডি, এটা দিয়েছে ডট স্প্লিট হ্যাশট্যাগ কমা টু। দেখ কি সুন্দর কোশ্চেন দিয়েছে। কম্পিউটার সায়েন্স তোদের কিন্তু কোশ্চেন একটু মানে লেভেল একটু হাই থাকবে, ঠিক আছে? কারণ দেখ এই যে স্প্লিট মেথড, সবাই হয়তো জানিস স্প্লিট মেথড কিভাবে কাজ করে। আমরা এখানে সাব স্ট্রিংটাকে মেনশন করি, মানে যার বেসিসে হচ্ছে কিনা স্প্লিট করবে, যেটাকে সেপারেটর বলি, তাই তো? তো এরা এখানে বলছে সেপারেটরটা হ্যাশট্যাগ এর বেসিসে তুমি স্প্লিট করো, বাট কমা দিয়ে দেখ লিখেছে টু। এর মানে কি? এর মানে হচ্ছে ম্যাক্স স্প্লিট আমি কতবার করতে পারবো, হাউ মেনি টাইমস আই ক্যান পারফর্ম দ্য স্প্লিট অপারেশন, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম স্প্লিট। তার মানে এখানে দুই বলেছে, আমি দুবার স্প্লিট করতে পারবো ম্যাক্সিমাম। যদি কিছু বলার না থাকতো তখন আমি যতবার ইচ্ছা, ওকে, সেটা বেসড অন সেপারেটর, যতগুলো পাবে ততবার ও স্প্লিট করবে। এখানে দুবার বলেছে, তাহলে দেখো আমাদের হ্যাশট্যাগ ফার্স্ট এখানে একটা পাচ্ছে আর এখানে একটা পাচ্ছে, তার মানে এটাকে আলাদা করবে, বিটাকে আলাদা করবে, আর তো স্প্লিট করতে পারবে না। তাহলে বাকি কি রইলো? সি থেকে এই যে লাস্ট অব্দি এটা বাকি রইলো, এবং এটাকে একটা স্ট্রিং হিসেবে রিটার্ন করবে। তাহলে বেসিক্যালি আমরা যেটা আউটপুট পাবো, এ পাবো আলাদা করেছে, কমা বি পাবো আলাদা করেছে, আর বাকি যেটা আছে অর্থাৎ সি থেকে, সি তারপর হ্যাশ, ডি তারপর হ্যাশ, তারপর কি আছে? ই আছে। বোঝা গেল? এটাকে আমরা লিস্টে আউটপুট পেয়ে যাবো। তাহলে দেখো কোন অপশন? অপশন এতে আছে এ বি, দেন হচ্ছে সি হ্যাশ, ডি হ্যাশ, ই। হ্যাঁ, একদম ফার্স্টের অপশনটাই ঠিকঠাক দিয়েছে। বোঝা গেল? এখানে আবার একটু হালকা হালকা স্পেস আছে, স্পেসও কিন্তু হবে না এরকম যেমন ছিল সাথে সাথে, তো এর পাশাপাশি কিন্তু হবে। এখানে হালকা স্পেস দিয়েছে, বাট অপশন এটাই একমাত্র নিয়ারেস্ট অপশন, ওকে, বাকিগুলো হবে না। তো 13 নম্বর বোঝা গেল, খুব ভালো কোশ্চেন ছিল এবং এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নিবি। তারপর হচ্ছে 14 নম্বর, বলছে নিম্নলিখিত কোনটি একটি স্ট্রিং বিল্ডিং ফাংশন নয়? তো স্ট্রিং এর বিল্ডিং ফাংশন নয় কি? বলছে ইজাপার, ইজাপার তো একটা বিল্ডিং ফাংশন, লোয়ার, লোয়ারও একটা বিল্ডিং ফাংশন, পার্টিশনও একটা বিল্ডিং ফাংশন, সোয়াপ কেসেস। আচ্ছা আচ্ছা, ভালো করে খেয়াল কর, এখানে একটা এস আছে, এই দেখ লাস্টে একটা এস আছে, তো এটা কিন্তু কোনো বিল্ডিং ফাংশন নয়। তাহলে এখানে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাট সোয়াপ কেস বলে একটা ফাংশন আছে, সোয়াপ কেস যদি এটা বলতো তখন কারেক্ট। ওরা ইচ্ছা করে লাস্টে একটা এস জুড়ে দিয়েছে মানে ই এর পরে, তাই জন্য এটা ফলস হয়ে গেল, ওকে। কিন্তু সোয়াপ কেস ফাংশন আছে, মানে লোয়ার কেস থাকলে আপার কেস করবে, আপার কেস থাকলে লোয়ার কেস করবে, স্ট্রিং এর মধ্যে এটা কাজ করে। যেহেতু এখানে এস দিয়েছে বলে এটা আমরা চুজ করলাম। 15 নম্বর, নিচের কোন বিবৃতির সত্য? আবার সেই স্টেটমেন্ট দেখো কোনটা ট্রু। স্টেটমেন্ট ওয়ান বলছে পাইথনে কোনো এলিমেন্টকে লিস্টের শেষে যুক্ত করতে অ্যাড মেথড ব্যবহৃত হয়। নো, লিস্টের সাথে এই লিস্টের শেষে যখন আমরা অ্যাড করি কিছু এলিমেন্ট, আমরা জানি অ্যাপেন্ড মেথড ইউজ করি। এই অ্যাড মেথড সেটের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা কিন্তু ফলস। বিবৃতি টু, পাইথনে কোনো নির্দিষ্ট এলিমেন্টের প্রথম অকারেন্সকে সরিয়ে ফেলতে রিমুভ মেথড ব্যবহৃত হয়। ইয়েস, ইটস ট্রু। রিমুভ মেথড আমরা ইউজ করি। এবার যদি ডুপ্লিকেট এলিমেন্ট থাকে তখন কি করে না, ফার্স্ট অকারেন্স যেখানে হয়েছে সেখান থেকে হচ্ছে কিনা এলিমেন্টটাকে সরিয়ে দেয়। বোঝা গেল? তো এগুলো লেকচারে আমি সবই পড়িয়েছি, যারা দেখেছিস তারা তো এগুলো করতে পারবি। বিবৃতি থ্রি, পাইথনে কোনো নির্দিষ্ট ইন্ডেক্সে অবস্থিত এলিমেন্টকে সরিয়ে ফেলতে ও ফেরত পাঠাতে পপ মেথড ব্যবহৃত হয়। হ্যাঁ, এটাও খুব একটা ইম্পর্টেন্ট লাইন। তো এখান থেকে তোরা ইনফরমেশনও নিয়ে নে এই দুটো স্টেটমেন্ট থেকে, ঠিক আছে? মানে কাজটা শিখে গেলি। যেমন এই রিমুভ মেথড কিন্তু এলিমেন্ট কোনো কিছু রিটার্ন করে না, মানে যেটা ডিলিট করছে সেটা রিটার্ন করে না। বাট এই পপ মেথড কি করছে, ওই পার্টিকুলার ইন্ডেক্স থেকে এলিমেন্টটাকে রিমুভ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ যে এলিমেন্টটা ডিলিট করলো সেটাকে রিটার্ন করছে। মানে আমি যদি এরকম লিখি, আমি কোথায় লিখবো, এখানটায় লিখছি। সাপোজ একটা লিস্ট আছে যার নাম হচ্ছে লিস্ট ওয়ান, ঠিক আছে? এখন এই লিস্টটা থেকে আমি ধর কোনো ইন্ডেক্স থেকে একটা পপ করব, তাহলে আমি লিখতে পারি লিস্ট ওয়ান ডট পপ, এবং আমি যদি 2 নম্বর ইন্ডেক্স থেকে তুমি এলিমেন্টটাকে রিমুভ করো। এবার এটাকে যদি আমি একটা ভেরিয়েবলে স্টোর করাই, লেটস সে এক্স, তাহলে যে এলিমেন্টটা ডিলিট করেছে সেটা কিন্তু এক্স এর মধ্যে রিটার্ন হয়, সেটা কিন্তু আবার রিমুভে হয় না। বোঝা গেছে? তাহলে এখানে বেসিক্যালি
স্টেটমেন্ট 2ও ট্রু এবং 3ও ট্রু, বিবৃতি 2 এবং 3 উভয়ই সত্য। তাহলে দেখো অপশন কি হবে, বিবৃতি 2 আর 3, এই তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি বলছে, নিম্নলিখিত পাইথন কোড স্নিপেটটির আউটপুট কি হবে? তাহলে বলছে মাই লিস্ট, একটা লিস্ট নেওয়া আছে, ঠিক আছে, মাই লিস্ট ডট এক্সটেন্ড এবং একটা লিস্ট পাস করেছে। তো বলে দিই এক্সটেন্ড ফাংশন কিন্তু ইটারেবল এর উপরই কাজ করে। ইটারেবল কোনগুলো? যেখানে আমরা সিকোয়েন্স অফ এলিমেন্টস পাই, যেমন লিস্ট, স্ট্রিং, টাপেল, এগুলো সবই কিন্তু ইটারেবল। তো এক্সটেন্ড কি করবে, এই 1 2 3 4 5 অরিজিনাল লিস্টের শেষে এই 6 7 8 এগুলো অ্যাড করে দেবে। তো দেখ অপশন এতেই আছে 1 2 3 4 5 6 7 8, বোঝা গেছে। কিন্তু অপশন বিটা খেয়াল করে দেখ, 6 7 8 এটা পুরোটা অ্যাজ আ লিস্ট হিসেবে অ্যাড করে দিয়েছে। এটা কিন্তু করে অ্যাপেন্ড মেথড, অ্যাপেন্ড মেথড, কারণ অ্যাপেন্ড অ্যাজ আ সিঙ্গেল এলিমেন্ট সেটাকে অ্যাড করবে, বাট এই এক্সটেন্ড 6 একটা এলিমেন্ট, 7 একটা এলিমেন্ট, 8 একটা এলিমেন্ট এইভাবে অ্যাড করবে। বোঝা গেছে অ্যাপেন্ড আর এক্সটেন্ডের ডিফারেন্স। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, কারণ কম্পিউটার সায়েন্স বাংলাতে আই থিঙ্ক খুব কম সংখ্যকই চ্যানেল আছে, ঠিক আছে। তো তোদের আমি চাই কনসেপ্টটা দিতে, তোরা যাতে ভালো করে শেখ এই সাবজেক্টটাকে, খুব ভালো একটা সাবজেক্ট। চলো নেক্সট হচ্ছে আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের 17 নম্বর, কলাম ম্যাচিং দিয়েছে। বলছে কাউন্ট আর সেখানে কিছু ফাংশন দিয়েছে। আমরা স্তম্ভ বি থেকে আগে দেখি, কোন লিস্টের সব এলিমেন্টকে সরিয়ে ফেলতে, তাহলে লিস্টের সব এলিমেন্টকে সরিয়ে ফেলে কে? ক্লিয়ার। ওকে, কোন লিস্টের নির্দিষ্ট এলিমেন্টের প্রথম অকারেন্সের ইন্ডেক্স ফিরিয়ে দেয়, তাহলে এলিমেন্টটা প্রথম অকার যেখানে হয়েছে তার ইন্ডেক্স ফিরিয়ে দেয় কে? ইন্ডেক্স ফাংশন। ওকে, এখানে একটা কথা বলে রাখি, ফাইন্ড মেথড আছে যেটা, ফাইন্ড, এটা দিয়েও আমরা ইন্ডেক্সে সার্চ করি, এবং যদি সেই এলিমেন্টটা প্রেজেন্ট না থাকে তখন -1 রিটার্ন করে, মানে ইনফরমেশনটা জাস্ট জেনে রাখ। আর যদি ইন্ডেক্স ফাংশনও সেম ফাইন্ডের মতনই, ঠিক আছে, ফার্স্ট অকারেন্সটা রিটার্ন করছে, কিন্তু যদি সেই এলিমেন্টটা প্রেজেন্ট না থাকে তখন এই ইন্ডেক্স ফাংশন এরর দেয়। এই দুটো ডিফারেন্স একটু জেনে রাখতে হবে। তারপরে নেক্সট কি বলছে, কোন লিস্টের শ্যালো কপি তৈরি করে, তো কপি করে একদম, কপি ফাংশন কি করে, লিস্টের একটা শ্যালো কপি তৈরি করে। 4 নম্বর যেটা পড়ে আছে সেটা একই হবে, কোন লিস্টের নির্দিষ্ট এলিমেন্ট কতবার আছে সেই সংখ্যা ফেরত পাঠায়। তাহলে দেখো কোন অপশনটা কারেক্ট হবে এখানে, বেসিক্যালি একের ক্ষেত্রে 4, তাহলে এটা একের 1 আছে, হবে না। বি বলছে একের 4, হ্যাঁ এটা হবে। সিও বলছে একের 4, তাহলে তারপর একটা দেখো 2 এর কোনটা হবে, 2 এর হবে 3, তাহলে অপশন বি তে 2 এর 3, সি তে 2 এর 1 না, তাহলে অপশন সি ক্যান্সেল, ডি তো হবেই না, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট 18, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? তাহলে টি একটা টাপেল নিয়েছে এবং বলছে টি, আর আচ্ছা স্লাইসিং দিয়েছে। দেখ স্ট্রিং এর ক্ষেত্রে যে স্লাইসিং এর কনসেপ্ট, টাপেলের ক্ষেত্রেও তাই। তাহলে 1:3 বলেছে, মানে আমি এখানে লিখে দিই 1 3, এই 1 মানে কি, স্টার্ট করতে বলছে এখান থেকে, আমি হালকা উপরে তুলে দিচ্ছি, এই 1 মানে হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, আর 3 মানে হচ্ছে এন্ড ভ্যালু, কিন্তু কোথায় গিয়ে থামবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এন্ড -1। কেন এন্ড -1? কারণ ওটা ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশনে এক ঘর কম যায়। তার মানে বেসিক্যালি 1 থেকে স্টার্ট করলে আমার 3 - 1 মানে 2, তাহলে 1 থেকে 1 নম্বর ইন্ডেক্স থেকে 2 নম্বর ইন্ডেক্স, তাহলে এবার ইন্ডেক্সিং শুরু হয় 0 দিয়ে, তাহলে এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, তাহলে 2 আর 4 প্রিন্ট হবে। 2 আর 4 কোথায় আছে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট, নিম্নলিখিত কোন অপারেশনটি পাইথন টাপেলের জন্য প্রযোজ্য নয়? তাহলে পাইথন টাপেলে আমরা কি করতে পারি না দেখি, কনক্যাটিনেশন, হ্যাঁ কনক্যাটিনেশন করতে পারি, দুটো টাপেলের যদি আমরা মার্চ করি প্লাস অপারেটর দিয়ে তখন কিন্তু কনক্যাটিনেট হয়ে যাবে। ইন্ডেক্সিং, অবভিয়াসলি ইন্ডেক্সিং করতে পারি, কারণ টাপেলের যে এলিমেন্ট সেগুলো হচ্ছে অর্ডার্ড, অর্ডার্ড মানেই ইন্ডেক্সিং, আর ইন্ডেক্সিং মানেই স্লাইসিং সেখানে হচ্ছে সম্ভব। এইবার যেটা বলেছে অ্যাপেন্ডিং, দেখ টাপেল হচ্ছে স্ট্রিক্টলি ইমিউটেবল, ইমিউটেবলের জন্য আমরা অ্যাপেন্ড এগুলো কিছু করতে পারি না, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, কারণ বলেছিল কোন অপারেশনটি টাপেলের জন্য প্রযোজ্য নয়, তাহলে অ্যাপেন্ড আমরা কিন্তু লিস্টে ইউজ করতে পারি, বিকজ লিস্ট ইজ মিউটেবল। চলো নেক্সট 20, নিচের কোন স্টেটমেন্টটি সত্য? তাহলে সত্য আবার দেখো, বিবৃতি 1, পাইথন ফাংশন ও গ্লোবাল ভেরিয়েবলের সমষ্টি হলো পাইথন মডিউল। হ্যাঁ, মডিউলের মধ্যে ফাংশনও থাকে, গ্লোবাল ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এগুলো সব থাকে, তাহলে বিবৃতি 1 ট্রু। বিবৃতি 2 বলছে পাইথনে ফাইল
আচ্ছা, i/o মানে ইনপুট আউটপুট। ওকে, তাহলে পাইথনে ফাইল ইনপুট আউটপুট অপারেশন চালনা করে সিস মডিউল। ইনপুট আউটপুট অপারেশন না, সিস মডিউল তো করে না। তো এর জন্য আইও মডিউল একটা আছে, যেখানে কিনা ইনপুট আউটপুট অপারেশন এগুলো পারফর্ম করা হয়। তো সিস মডিউল হবে না, আইও মডিউল হয়। বিবৃতি 3 বলছে, আচ্ছা তাহলে বিবৃতি 2 টা ফলস পেলাম। আর স্টেটমেন্ট 3, প্যাকেজ হলো মডিউলের সমষ্টি। ইয়েস, প্যাকেজ আমরা জানি কালেকশন অফ মডিউল দিয়ে একটা প্যাকেজ হয়। বেসিক্যালি প্যাকেজ মানে একটা ফোল্ডার, ফোল্ডারের মধ্যে কি থাকে, ফাইল থাকে অনেক সংখ্যক। তো সেরকমই প্যাকেজের মধ্যে অনেক সংখ্যক মডিউল থাকে। তাহলে বিবৃতি 3 টাও ট্রু। তাহলে বিবৃতি 1 হচ্ছে ট্রু, আর বিবৃতি 3 হচ্ছে ট্রু। তাহলে দেখো, বিবৃতি 1 আর 3 অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, বাক্য সম্পূর্ণ করো। পাইথনে একটি থার্ড পার্টি মডিউল স্থাপন করা যায় ড্যাশ। বলছে মডিউল ফাইলটিকে পাইথন ইনস্টলেশন ডিরেক্টরিতে কপির মাধ্যমে, পিপ কমান্ডের সঙ্গে মডিউলের নাম ব্যবহারের মাধ্যমে। আচ্ছা, তাহলে থার্ড পার্টি মডিউল আমরা কি করে ইনস্টল করতে পারি? না, আমি এটা পড়েছিলাম পিপ কমান্ড। না, পিপ কমান্ডের সাহায্যে পিপ ইনস্টল, দেন হচ্ছে মডিউলটার নাম, লেটস সে পাইটর্চ, টেনসরফ্লো, এইগুলো থার্ড পার্টি মডিউল, যেগুলো কিনা আমরা টার্মিনালে পিপ কমান্ডের সাহায্যে ইজিলি ইনস্টল করে নিতে পারি। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট, নিম্নলিখিত কোডটির আউটপুট কি? একটা ফাংশন ডেফ অ্যাড a, b প্যারামিটার দিয়েছে, ঠিক আছে, সিনট্যাক্স। রিটার্ন বলছে এ বি, এখানে রিটার্নটা আবার একটু ইন্ডেন্টেশন মেনটেন করতে হতো, যাই হোক। রেজাল্ট বলছে অ্যাড 3, 5 ফাংশনটাকে কল করেছে অ্যান্ড প্রিন্ট রেজাল্ট। তো এটা খুবই সহজ। তাহলে অ্যাড ফাংশনটাকে কল করছে উইথ সাম আর্গুমেন্টস 3, 5। তাহলে এর মধ্যে কত যাবে 3, তাহলে এর মধ্যে গেল 3। বি এর মধ্যে কত যাবে 5, বি এর মধ্যে যাবে 5, কারণ এগুলো কিন্তু পজিশনাল প্যারামিটার। পজিশনাল প্যারামিটার মানে আর্গুমেন্ট আমি যে অর্ডারে দিচ্ছি সেই অর্ডারে গিয়েই প্লেস হবে। বোঝা গেছে? দেন রিটার্ন a প্লাস বি, তাহলে a প্লাস বি কম্পিউট করবে, অর্থাৎ 5 আর 3 8, সেটাকে রিটার্ন করবে। এবং কে হোল্ড করবে? কারণ ফাংশন যেখান থেকে কল হয় সেখানে আবার ফিরে যায়। তাহলে এখান দিয়ে কল হয়েছিল, এখানে রেজাল্টটা রিটার্ন করলো, এর ভেরিয়েবলের মধ্যে 8 চলে আসে, তাহলে প্রিন্ট রেজাল্ট, অর্থাৎ 8 প্রিন্ট হবে। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো, খুব ভালো ভালো কোশ্চেন আছে। হ্যাঁ, চলো নেক্সট। রিকারশন ফাংশন কি? রিকারশন ফাংশন, রিকারশন মানে কি না, যে ফাংশন নিজেকেই কল করে। আ ফাংশন দ্যাট কলস ইটসেলফ ইজ নোন অ্যাজ রিকারসিভ ফাংশন অর রিকারশন। ওকে, তাহলে কি বলছে, যে ফাংশন কোন ডিকশনারি ফেরত পাঠায়। না না, এটা তো রিকারশন ফাংশন নয়। যে ফাংশন অনেকগুলি আর্গুমেন্ট গ্রহণ করে, আর্গুমেন্ট এরকম কোনো ব্যাপার নয়। সি বলছে যে ফাংশন নিজে নিজেকে ডাকে। আচ্ছা, সে বাংলা ট্রান্সলেট করে দেয় ওরা। তো বেসিক্যালি ডাকে মানে কি, কল করে। তো নিজেকে কল করছে, সেটাই হচ্ছে রিকার্সিভ ফাংশন বা রিকারশন। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডি আমার দেখার দরকার নেই। যদিও কি বলেছে, যে ফাংশনে অনেকগুলো রিটার্ন স্টেটমেন্ট আছে, নো, এরকম কোনো কনসেপ্ট না। নেক্সট 24, কোন কিওয়ার্ডটি এক্সেপশন ধরতে পাইথনে ব্যবহৃত হয়? তো এটা তোরা সবাই জানিস, ট্রাই ব্লক থাকে আর এক্সেপ্ট ব্লক থাকে। ট্রাই এর মধ্যে যে কোডটা মনে হচ্ছে কি আমার এটা এরর আসতে পারে, কোনো এক্সেপশন রেইজ করতে পারে, সেই কোডটাকে আমরা ট্রাই ব্লকের মধ্যে প্লেস করি। এবং যে এররটা আসছে আমরা ধরি কার মাধ্যমে, এক্সেপ্ট ব্লকের মাধ্যমে, রাইট? সাপোজ কোনো একটা নাম্বারকে আমরা 0 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আমরা লিখতে পারি 0 ডিভিশন এরর। ওকে, 0 ডিভিশন এরর। দেন আমরা এখানে প্রিন্ট করে দিলাম কান্ট ডিভাইড বাই 0, এরকম। তো বেসিক্যালি কোন কিওয়ার্ড এক্সেপশন ধরতে ব্যবহৃত হয় পাইথনে, যেটা হচ্ছে এক্সেপ্ট। ওকে, চলো নেক্সট, আমাদের 25 নম্বর। বলছে নিচের কোডটির আউটপুট কি? স্কোয়ার ইজ ইকাল টু ল্যামডা। আচ্ছা দেখ, খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ল্যামডা ফাংশন দিয়ে কোশ্চেন দিয়েছে। তোদের কম্পিউটার সায়েন্স দিয়ে একটু বললাম কোশ্চেন হাই থাকবে। তো ল্যামডা মানে এই ফাংশনটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস মানে যার নাম নেই। আমরা নর্মাল ফাংশন পড়েছি, সেখানে ডেফ কিওয়ার্ড দিয়ে ডিফাইন করতাম। বাট এই ল্যামডা এমন একটা ফাংশন যে ফাংশনের নাম নেই। বাট তোদের এখানে বোঝানোর সুবিধার্থে এই যে স্কোয়ার মানে ভেরিয়েবলের মতো লিখেছে না, স্কোয়ার ইকুয়ালস টু ল্যামডা, দেন এটা। তো এখানে ফাংশনের নামটা স্কোয়ার বোঝাচ্ছে। কিন্তু যখন আমরা ল্যামডা ফাংশন ইউজ করি তখন বেসিক্যালি কোনো নাম দিতে হয় না, এবং ডেফ কিওয়ার্ড এগুলো কিচ্ছু প্রয়োজন হয় না। এই ল্যামডা কিওয়ার্ড দিয়েই আমরা ফাংশনটাকে ডিফাইন করে দিই। আমি একটা এক্সাম্পল তোদের বোঝাই। লিখলাম ডেফ স্কোয়ার, একটা নর্মাল ফাংশন লিখছি, যে ধর ইনপুট নেবে এক্স এবং রিটার্ন করবে তার স্কোয়ার
ভ্যালুটা, তাহলে রিটার্ন স্কোয়ার ভ্যালু অর্থাৎ এক্স ইন্টু এক্স, এটা ধর রিটার্ন করছে। তো ফাংশন কি, এক্স হচ্ছে ইনপুট নেবে এবং তার রেজাল্টটা এক্স ইন্টু এক্স অর্থাৎ স্কোয়ার যে ভ্যালুটা হচ্ছে সেটা রিটার্ন করছে। তো ম্যাথামেটিক্সে পড়েছিস না, আমি খুব ইজি করে বোঝানোর চেষ্টা করছি, এই নিচে বোঝাচ্ছি। তো y ইজ ইকাল টু এফ অফ এক্স, এটা কি একটা ফাংশন। তো বেসড অন দিস ইনপুট, এই এক্স এ আমরা যেটা ইনপুট দিই তার করেসপন্ডিং আউটপুট আমার y পাই, হ্যাঁ কি না? তাহলে ফাংশনের ক্ষেত্রে আমরা এক্স দিচ্ছি ইনপুট আর আউটপুট পাচ্ছি y। প্লিজ আন্ডারস্ট্যান্ড, এক্স যদি ইনপুট দিই আউটপুট পাচ্ছি y। তো এইরকম সিম্পল ভাবেই পাইথনে হচ্ছে কিনা ল্যামডা ফাংশন ইউজ করা হয়, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। মানে যেটা হচ্ছে রিটার্ন, y হচ্ছে আমাদের রিটার্ন, রেজাল্টটাকে যেটা রিটার্ন করছে, আর এক্স হচ্ছে ইনপুট বা বেসিক্যালি প্যারামিটার, যেটা প্যারামিটার। ওকে, প্রোগ্রামিং এর ভাষায় বললাম। সেম জিনিস এই যে আমরা এখানে লিখেছি দেখ, ডেফ স্কোয়ার এক্স। তো এই ফাংশনটাকে যদি আমরা অ্যানোনিমাস ফাংশন বানাই তখন ল্যামডা কিওয়ার্ড যদি লিখতে হয়, তো ল্যামডা এইবার যেটা ইনপুট, যে ইনপুট নিচ্ছে তাহলে এক্স ইনপুট নিচ্ছে, তার ফলে কোন রেজাল্টটা রিটার্ন হচ্ছে অর্থাৎ আউটপুট পাচ্ছি সেটাকে লিখতে হয় এক্স ইন্টু এক্স, এটাকে আমরা আউটপুট পাচ্ছি এবং সেটা হচ্ছে কোলন দিয়ে আমরা সেপারেট করি এখানে। বোঝা গেল, এটা হচ্ছে সিনট্যাক্স, বুঝতে পারলি? মানে এটা হচ্ছে ইনপুট অর্থাৎ প্যারামিটার, এটা হচ্ছে আউটপুট যেটা কিনা রিটার্ন করবে, এবং ল্যামডা ফাংশনের রিটার্ন কিওয়ার্ডটা আমাদের মেনশন করতে হয় না। গট ইট? তাহলে সেম জিনিস দেখ, আমরা স্কোয়ার ফাংশনকে কল করছি 5 দিয়ে, তাহলে ল্যামডার পাশে যে থাকে সেটা প্যারামিটার, অর্থাৎ এই যে এই এক্সটা হচ্ছে প্যারামিটার, আর ইস টু দিয়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। তাহলে কি বলছে এক্স, তো এটা এক্সপোনেনশিয়াল অপারেটর 2, তার মানে এক্স এর ভ্যালু কত দিয়েছে 5, তার মানে 5 এর স্কোয়ার অর্থাৎ 25। 25 রেজাল্টটা কি হবে, রিটার্ন করবে। তাহলে যেখান থেকে কল হয়েছিল সেখানে ফিরে গেল, তাহলে প্রিন্ট 25, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবারে যে যেটা বলছিলাম তোদের বোঝানোর সুবিধার্থে এখানে স্কোয়ার ফাংশন নাম দিয়েই বুঝিয়েছে, কল করছে প্যারামিটার পাঠাচ্ছে। বাট অ্যাকচুয়ালি একটু যখন আরো হাই লেভেলে স্টাডি করবি তখন নেস্টিং অফ আ ফাংশন, কারণ সামটাইমস আমার রিকোয়ারমেন্ট থাকে কি একটা ফাংশনের আর্গুমেন্টে আমি আর একটা ফাংশন পাঠাবো, তখন এই ল্যামডা ফাংশন যদি আমরা ইউজ করি অর্থাৎ ল্যামডা কিওয়ার্ড দিয়ে ইউজ করি, ইট প্রোভাইডস বেটার রিডেবিলিটি। বোঝা গেল? তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ইউজফুল এই ল্যামডা ফাংশন অ্যাজ কম্পেয়ার টু নর্মাল ফাংশন। তো ল্যামডা ফাংশন কিভাবে কাজ করে এটা জানলেই হবে, সেটা আমি এখানে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছিস। তো 25 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আমাদের পাইথনের পার্টটা শেষ হলো, এবার হচ্ছে নেক্সট 26 থেকে ই কমার্স, 10টা কোশ্চেন থাকবে, চলো সলভ করা যাক। বলছে ই কমার্সের 3টি অধ্যায় হলো, অধ্যায় মিনস এখানে ওটাকে কি বলবো, ফেজ। ওকে, তো 3টে ফেজ কি কি? বলছে ইনোভেশন, কনসোলিডেশন, প্রিজার্ভেশন, রিইনভেনশন। আচ্ছা, ইনোভেশন তো করতেই হবে। ইনোভেশন মানে কি, লাইক নোবেলিটি, নতুনত্ব কি আছে। ওকে, তো ইনোভেশন। কনসোলিডেশন, কনসোলিডেশনও থাকবেই, মানে ইউনিফিকেশন যেটাকে বলা হচ্ছে। কারণ সামটাইমস বিজনেস, একটা ই কমার্স বিজনেস, সেটা গ্রোটা স্লো হয়ে গেল, তখন কি করে বাজারে মার্কেটে যারা কম্পিটিটর আছে তাদের সবাইকে নিয়ে একত্রিত হয়, সেটাকেই বলা হয় কনসোলিডেশন, যাতে পরে ওরা আরো গ্রো করতে পারে। তো এটাও একটা ফেজের মধ্যেই পড়ছে। প্রিজার্ভেশন ই কমার্সের ঠিক পার্ট নয় ডিরেক্টলি, হ্যাঁ, মানে সংরক্ষণ যেটা। 4 নম্বর হচ্ছে রিইনভেনশন, হ্যাঁ রিইনভেনশন তো করবেই এখন মডার্ন যুগে ই কমার্স প্ল্যাটফর্মে। কারণ আজ থেকে ধর 25-30 বছর আগে, 1995 এরকম সময়, তো হচ্ছে কি তখন অ্যামাজন এসেছিল, ঠিক আছে, তারপর তুই ওটা এক্সাম্পল নিয়ে নে, কি বলে ইবে, এগুলো এক্সাম্পল নিয়ে নে, তখন সিম্পল ছিল। বাট এখন সেগুলোতে তোরা কি পাস না, এআই অ্যাসিস্ট্যান্ট পাস। এখন ডিজিটাল পেমেন্ট যুক্ত হয়ে গেছে, মানে রি-ইনভেনশন করা হচ্ছে। জাস্ট তোদের বোঝানোর সুবিধার্থে বললাম। তো এই 3টে ফেজ হবে কারেক্ট, ইনোভেশন, কনসোলিডেশন আর একটা হচ্ছে রি-ইনভেনশন। তাহলে 1 2 4, 1 2 4 কোথায় আছে, অপশন বি, 1 2 4, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভালো কোশ্চেন। চলো নেক্সট। বলছে ইবে অ্যামাজন.কম কোন অংশের অন্তর্গত? দেখ, অ্যামাজন.কম B2C, ডাইরেক্ট কাস্টমারকে ওরা সেল করছে, তো বিজনেস টু কনজিউমার বা কাস্টমার। ইবে, ইবে ফোকাস করে মেন C2C, মানে একদম ওয়েলএক্স এর মতো। বাট নাওয়াডেজ
অনেক ছোট ছোট বিজনেসও তারা কিন্তু প্রোডাক্ট ডিরেক্ট সেল করছে, তো সেখানে B2C আমরা ধরতে পারি। তাহলে দুটোই আমাকে মেনশন করতে হবে না কোন মডেলটা, তো B2C আমরা চুজ করব, অপশন বি, B2C, বিজনেস টু কনজিউমার। ওকে, চলো নেক্সট। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ই কমার্সের প্রথমের দিকে ফাইন্যান্সিং এর মৌলিক উৎস ছিল, তো প্রাইমারি সোর্স কি ছিল? ব্যাংক লোন, বৃহৎ রিটেল ফার্ম, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, প্রাথমিক পাবলিক অফারিং। অফারিংই আছে তো? হ্যাঁ। তো ই কমার্সের প্রথম দিকের ফাইন্যান্সিং এর মৌলিক উৎস কি হবে? মানে ই কমার্সের একদম শুরুতে বিজনেসটার, তখন ফাইন্যান্সিং মিন্স টাকা পয়সা, সেখানে একটা তো বাজেট তো লাগে, ক্যাপিটাল তো লাগবে। তো সেখানে কোথা থেকে হতে পারে? ব্যাংক লোন হতে পারে, কারেক্ট। বৃহৎ রিটেল ফার্ম না, খুব একটা সুবিধা আসে না, রিটেল ফার্ম থেকে আমরা সেরকম ফাইন্যান্সিং এর সুবিধা পাই না, তো নিতে পারবো না। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডও হয়। ওকে, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড মানে উদ্যোক্তা যারা, মানে যারা নতুন নতুন স্টার্ট আপ কোম্পানি আছে যাদের, তো এন্টারপ্রেনার, তাদের আইডিয়াটা শেয়ার করলো। হ্যাঁ, এবার যারা ভেঞ্চার আছে তারা বুঝলো কি এটা ভবিষ্যতে গ্রো করা যাবে, তারা ইনভেস্ট করলো, কারণ তারা পরবর্তীকালে প্রফিট পাবে, তো তারাও একটা ক্যাপিটাল দিতেই পারে। তো দুটোই অ্যান্সার হতে পারে। এখন ব্যাংক লোন তো বললেই পাওয়া যায় না, তারা সবকিছু তোমার ব্যাকগ্রাউন্ড চেক করবে। হ্যাঁ, তো কোনটা হবে এর মধ্যে? এও হতে পারে, সিও হতে পারে। ওকে, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সি এর কাছেই যা, নিয়ারেস্ট যদি বলি, কারণ ব্যাংক লোন সবসময় আবার দেয় না, তো সিটাকে চুজ করতে পারি। ঠিক আছে, নেক্সট। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একটি ড্যাশ হলো লক্ষ্যপূর্ণ কার্যক্রমের সেট যা একটি বাজার স্থলে লাভ উৎপন্ন করার জন্য পরিকল্পিত হয়। আচ্ছা, তো লক্ষ্যপূর্ণ কার্যক্রমের সেট মানে প্ল্যান করছে পুরো, তাই তো? সেটা কি বলছে? বিজনেস মডেল, প্রফিট মডেল, বিজনেস প্ল্যান, রেভিনিউ মডেল। আচ্ছা, তো বেসিক্যালি এটা বিজনেস মডেল হবে সঠিক উত্তর। কারণ বিজনেস মডেল মানে কি, এই সব কিছুই চলে আসছে। তার প্রফিট, মানে আমি এই যে একটা বিজনেসটা করব, তার ধরো যেগুলো গুডস আছে আমি কোথা থেকে আনবো, আমার টার্গেট কাস্টমার কারা হবে, আমি কিভাবে ডেলিভারি করব, শিপমেন্ট কিভাবে হবে, তার থেকে আমি রেভিনিউ কত কি পাবো, এগুলো সবই হচ্ছে বিজনেস মডেলের মধ্যে পড়ে। এই যে বিজনেস প্ল্যান বল, রেভিনিউ মডেল, সবকটাই পড়ে বিজনেস মডেলের মধ্যে। তাহলে আমি কাকে চুজ করব? বিজনেস মডেলটাকেই চুজ করব, বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বোঝা গেছে? নেক্সট। কাস্টমারকে আকর্ষণ করার জন্য B2C ই কমার্স কোম্পানিগুলি কোন পদ্ধতি অবলম্বন করে না? ওকে, করে না বলছে, তাহলে সার্চ ইঞ্জিনে নিবন্ধন করা এটা তো করে, মানে যেমন SEO, তারপর হচ্ছে ACM। ওকে, তারপর হচ্ছে ভাইরাল মার্কেটিং। ভাইরাল মার্কেটিংও হয়। ভাইরাল মার্কেটিং মানে কি, যেমন দেখবি অনেক জায়গায় তোরা দেখবি রেফার অ্যান্ড আর্ন, তুমি রেফার করো অন্য একজনকে, সেখান থেকে তুমি আর্ন করো, এইভাবে কি ভাইরাল হচ্ছে। বা ওয়ার্ড অফ মাউথও বলে, মানে তুই তোর কোনো ফ্রেন্ডকে হচ্ছে কিনা শেয়ার করলি, এটা এত ভালো, তুই এখান থেকে কিনতে পারিস কিছু, ফর এক্সাম্পল। তো সেটা হচ্ছে ভাইরাল মার্কেটিং, পপুলার হয়ে যাচ্ছে। অনলাইন বিজ্ঞাপন, একদম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাহায্যে। বাট ভার্চুয়াল মার্কেটিং বলে কিছু হয় না, সেরকম কোনো কনসেপ্ট নেই। তাহলে কোন পদ্ধতি অবলম্বন করে না, হয়ে যাবে ভার্চুয়াল মার্কেটিং। নেক্সট। অধিকাংশ ব্যক্তি কোন ধরনের ই কমার্সে পরিচিত? তাহলে ইন্ডিভিজুয়ালস যারা আছে তারা কোন ই কমার্সে ওয়াকিবল না? দেখ, B2C হবে, বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। তারপরে বলছে ডেবিট কার্ড ব্যবহৃত হয়, তো ডেবিট কার্ড ব্যবহৃত হয় অনলাইন লেনদেনে, অফলাইন লেনদেনে, এ ও বি উভয়। হ্যাঁ, এ ও বি উভয়, অনলাইনেও করতে পারি ডেবিট কার্ড, আর অফলাইনেও করতে পারি POS মেশিনে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো স্মার্ট কার্ডের একটি ব্যবহার, বলছে এটিএম, টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন কোনোটিই নয়। আচ্ছা আচ্ছা, তো স্মার্ট কার্ড ট্রান্সপোর্টেশন, যেমন আমি এক্সাম্পলে তোদের বুঝিয়েছিলাম মেট্রো কার্ড, ওটা একটা স্মার্ট কার্ড। ঠিক আছে, টেলিকমিউনিকেশনও হতে পারে, কারণ টেলিকমিউনিকেশন যদি ভাবি সিম কার্ড। ঠিক আছে, তো স্মার্ট কার্ড, ট্রান্সপোর্টেশন চুজ কর। ওকে, ট্রান্সপোর্টেশন চুজ কর, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এটার সঙ্গে। সিম কার্ডটা হলেও নট আ স্মার্ট কার্ড লাইক দ্যাট। ওকে, নেক্সট। ড্যাশ ও ড্যাশ কার্ডে হলো দুটি মাধ্যম যার সাহায্যে ওয়েবসাইটে টাকা প্রদান করা হয়, তো কোন কোন কার্ড? ডেবিট কার্ড, স্মার্ট কার্ড না, স্মার্ট কার্ড দিয়ে আমরা পেমেন্ট কখনো করতে পারি না, ওয়েবসাইটে বলেছে, ওয়েবসাইটে মাইন্ড ইট। তো ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড, হ্যাঁ ডেবিট কার্ড দিয়েও করতে পারি, ক্রেডিট কার্ড দিয়েও করতে পারি, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন আজকে, তাই তো? হ্যাঁ, 35 নম্বর। ড্যাশ ডিজিটাল মার্কেটিং এ ব্যবহৃত হয়। ডিজিটাল মার্কেটিং এ কি ব্যবহার হয়? ইলেকট্রনিক ডিভাইস। হ্যাঁ, ইলেকট্রনিক ডিভাইস আমার কম্পিউটার ব্যবহার হবে, আমাদের মোবাইল ফোন বা ট্যাবলেট সবই তো ব্যবহার হবে ইলেকট্রনিক ডিভাইস। ইন্টারনেট, ওরে বাবা, আমি ডিজিটাল মার্কেটিং করবো যদি ইন্টারনেট নেই, হবে নাকি সম্ভব? পৌঁছে দিতে পারবো না কাস্টমারের কাছে। তো এ ও বি উভয়ই,
এ ও বি উভয়ই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর তো নেই, 35টা কোশ্চেন ডান। কেমন লাগলো সবাই আমাকে কিন্তু ফিডব্যাক জানাবি। আমি সবকটা কোশ্চেন ডিটেলসে আরো নতুন কোনো কনসেপ্ট থাকলে সেটাও আলোচনা করে দিলাম। তো আশা করি কোনো অসুবিধা নেই। শুধু একটা কোশ্চেন বোধহয় কোনটা একটা ছিল, হ্যাঁ, আইডেন্টিটি, যে আইডি ফাংশন, এটা ইংলিশ ভার্সনটা একটু থাকলে আমাকে একটু কমেন্ট করিস তোরা টাইপটা, দেন আমি ওখানে কমেন্ট করে দেবো। বোঝা গেল এখানে কোনো কিছু মিস্টেক আছে। যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আবারও বলছি। আর চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফিউচারে আমি অনেক কন্টেন্ট আনবো তোদের, যেগুলো খুব কাজে লাগবে লার্নিং এর ক্ষেত্রে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানেই শেষ করছি। অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। খুব ভালো করে এক্সাম দে। চলো টাটা, গুড বাই।